আমি এখন যত বেশি ভালো কাজ করব সেটা আমি তো ভোগ করবই, পজিটিভিটি একটু হলেও ছড়াবে। তাই কারোর যদি মনে হয় যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে এবং সেটা পজিটিভ কথা, তাহলে 8240656164 এই নাম্বারে ফোন করবেন। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, আত্মহত্যা একটি মনোবৈজ্ঞানিক এবং সামাজিক সমস্যা। প্রতি বছর 7 লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে থাকেন এবং এই আত্মহত্যাকে রোখার জন্য যিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন, শি ইজ নান আদার দ্যান ঝর্ণা ভট্টাচার্য। একাধারে তিনি একজন পোয়েট, একজন লিরিসিস্ট, একজন ইলোকিউশনিস্ট, সমাজসেবী তো আমরা বলতেই পারি, এবং একজন অভিনেত্রীও বটে। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত। ঝর্ণা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। ঝর্ণা, প্রথমত এটা জিজ্ঞেস করবো যে এই যে আত্মহত্যা, যেটা মানে আমরা যে পরিসংখ্যানটা দিলাম, প্রতি বছর এটা বেড়েই চলেছে, এটাকে রোখার কাজ তুমি নিরন্তর করে যাচ্ছ। কিভাবে এটা শুরু হলো, কিভাবে কাজটা করছো যদি একটু আমাদের বলো। জার্নিটা শুরু হয়েছিল, সবাই তো তোমরা জানো, আপনারাও জানেন যে আমার লাইফটাও তো খুব একটা সহজ ছিল না। আমি যেহেতু নিজে স্ট্রাগল করেছি, আমি জানি যে স্ট্রাগল করে ফিরে আসা এবং আত্মহত্যার আগে 3টে স্টেপ আসে। সেটা হচ্ছে প্রতিকূলতা, স্ট্রেস, তার থেকে ডিপ্রেশন, তার থেকে মনে হয় যে জীবনের পরে যদি একটা জীবন থাকে আরেকবার চেষ্টা করি তাহলে এই জীবনটাকে শেষ করে দিই। আত্মহত্যা মানে তার হয়তো বাঁচার আরো ইচ্ছা ছিল, কিন্তু সে ওই জীবন যুদ্ধে হেরে গেল। এবার কি হচ্ছে, মানুষ ভীষণ জাজমেন্টাল হয়ে যাচ্ছে, মানুষ ভীষণ কথা কম বলছে, মানুষ ভীষণ অনুভূতি বিনিময় কম করছে, শব্দ বিনিময় কম করছে। আর এতে যেটা হচ্ছে সেটা হলো যে ওই নিজেকে কুড়ে কুড়ে খাওয়া। আমরা জেনজিকে দোষ দিই যে এই কোটায় আত্মহত্যার হার এত বেশি, বা এখন কিছু না পেলে একটা বাচ্চা ছেলে আত্মহত্যা করছে। কিন্তু রুটে গিয়ে যদি আমরা দেখি যে তারা কি কিছু শেয়ার করতে পারছে, তারা কি দাদু ঠাকুমার ভালোবাসা পাচ্ছে, তারা কি খাওয়ার টেবিলে বসে বাবা মার সাথে কথা বলতে পারছে, না বাবা মা নিজের ফোনটা নিয়ে ব্যস্ত থাকছে। তাই আত্মহত্যার না অনেকগুলো সেক্টর আছে। কেউ হয়তো পিডোফাইলের শিকার হয়েছে, সে দীর্ঘদিন সেটা বয়ে 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 নিয়ে গিয়ে সে স্বাভাবিক হতে পারছে না।
আবার বার্ধক্যজনিত আত্মহত্যা আমরা দেখেছি যে ছেলে মেয়েকে কাছে পাচ্ছে না, আবার উপায়ও নেই, ছেলে মেয়েও তার কাজ ছেড়ে আসতে পারছে না, কিন্তু ওই যে সারাদিনের শেষে একবার মা ভালো আছো তো, বাবা ভালো আছো তো, এই ব্যাপারটা না আসছে না। এবং এইটার জন্য ওই মানুষের পাশে থাকো, শব্দ বিনিময় করো, এবং একটা সাঁকো বন্ধন যেন থাকে। যেমন আগে আমরা দেখতাম যে পাশের বাড়ি জেঠিমা কাকিমারাও খোঁজ নিত যে কেমন আছো। এবার আমার ফ্ল্যাটে আসতে গিয়ে দেখেছো যে সবার ঘরে দরজা বন্ধ। আমার ফ্ল্যাট কালচার আর কি। হ্যাঁ, আমার ঘরে যদি একটা কিছু হয়ও, আমার পাশের ঘরের লোক কিন্তু জানতে পারবে না। এই দিনের শেষে একবার অন্তত হাসি মুখটা দেখা, বা কাউকে বললে সে আমাকে জাজ করবে না, এরকম মানুষের পাশে থাকা মানবিক ভাবে, সেটার প্রয়োজন। এইটা করার চেষ্টা করছি যে মানুষ একটু মানবিক হও। এই যে ট্রান্সজেন্ডার আত্মহত্যা দেখি আমরা, যে 51% ট্রান্সজেন্ডার 20 বছরের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করে। এবং কেন করে? প্রথমে তো নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলে, যে আমার মন একরকম, আমার শরীর একরকম, তারপরে চলে পরিবারের সঙ্গে যুদ্ধ, তারপরে চলে সমাজের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে না তারা হাঁপিয়ে ওঠে যে আমি তাহলে আমার সত্তাটাকে কখন মেলে ধরবো। সুতরাং ওই তাদেরকে নানান রকম ভাষায় কটূক্তি করা, এগুলো বন্ধ করে তাদেরকেও পাশে নিয়ে আসা, এবং লিঙ্গটা তো একান্ত ব্যক্তিগত, সেটা নিয়ে বোধহয় এত না কপচানোই ভালো। এই সেক্টর গুলো, প্রত্যেকটা সেক্টর, যেমন আমি দেখেছো বইমেলায় পোষ্যকে নিয়ে বই প্রকাশ করেছি, সেটার আরেকটা কারণ হচ্ছে অনেকের সন্তান নেই, তাদের কিন্তু পোষ্যই সব। অনেকে আছে এরকমও যে পোষ্যের মৃত্যুর পরে আত্মহত্যা করেছে, কারণ নিঃসঙ্গতা গ্রাস করেছে। তাহলে একটা বই মেলা হোক বা একটা নেমন্তন্ন হোক, যাই হোক, সেখানে আমি আমার পোষ্যটাকে আমি আমার সন্তানের মতো যদি নিয়ে যেতে পারি, তাহলে বোধহয় এগুলো কমবে। আর এই আমি তো আছি, এই কথাটা বড্ড বেশি ছড়িয়ে দেওয়া উচিত। মানে ওই জন্যই আমার মনে হয় একটা কথা সবসময় বলা উচিত, যে বাঁচতে চাই, বাঁচতে দাও। মানে আত্মহত্যা আর না, কেন আত্মহননের পথ বেছে নেব? কারণ অন্ধকারের পরেই আলো আসে। সামনে এসএসসি নিয়ে এত কিছু হয়ে গেল। আমরা যেখানে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, সেখানে যখন তারা ফিরে যাবে তখন স্টুডেন্টরা তাদের কিভাবে নেবে? তাদের মনে ভয় গ্রাস করছে, তারা কান্নায় ফেটে পড়ছে। তারা এই জীবন যুদ্ধে কতটা জয়ী হতে পারবেন সেটা আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় চলছে। কারণ শিক্ষক এমন একটা ইনস্টিটিউশন যেখানে শুধু কিন্তু অর্থ নয়, সম্মানটাও অনেক। কারণ পিছনের বেঞ্চে স্টুডেন্টদের না শিক্ষকদের অনেক বেশি প্রয়োজন হয়। তারা কিন্তু নির্দিষ্ট কোনো শিক্ষককে খুব আপন করে নিয়ে হয়তো কোনো সময় সামনের বেঞ্চে ফিরে আসে, অনেক কিছু শেয়ার করতে পারে। আমার এর পরে একটা অনুরোধ থাকবে, যে যারা আবার ফিরছেন, যে শিক্ষকরা আবার ফিরে যাচ্ছেন তাদের ছাত্রছাত্রীর কাছে, তাদেরকে সাদরে গ্রহণ করে নেবেন, তাদেরকে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ তারা এমনিতেই না প্রশ্নবাণে জর্জরিত। আসলে শিক্ষক শিক্ষিকারা আমাদের কাছে এমন একটা জায়গায় রয়েছে যাদের দেখলে সারা জীবন আমরা মাথা নতই করি, এবং সেটাই তাদের কাছে সবচেয়ে বেশি পাওনা। আর সেই জায়গাটা যেন নষ্ট না হয়, কারণ সেইটা একবার ভেঙে গেলে কিন্তু সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ছাত্র শিক্ষক সম্পর্কটাই কিন্তু আমাদের সমাজটাকে বেঁধে রেখেছে, ধরে রেখেছে। আমরা যেটুকু জানি, যেটুকু শুনি, যেটুকু পরবর্তীকালে তৈরি হই, সেটুকু সবটুকুই কিন্তু প্রথমে বাবা মা, তারপরে তার শিক্ষক শিক্ষিকাদের থেকেই শুনি, জানি, শিখি, তাদেরকে নকল করার চেষ্টা করি। সেই জায়গাটা তাদের থেকে কেড়ে নেবেন না, তাহলে তারা বড্ড ভেঙে পড়বে। আর একটা কথা জিজ্ঞেস করবো, যে তোমার পেছনে অনেক পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি। নেভার ফরগেট দ্যাট ইউ আর লাভড, হ্যাভ কারেজ, ফলো ইউর ড্রিমস। তো এরকমই পজিটিভিটির মধ্যে তুমি রয়েছো। কিন্তু হঠাৎ কিছুক্ষণ আগে তোমার ইন্টারভিউ যখন আমরা ছাদে নিচ্ছিলাম, তখন আমরা দেখতে পেলাম যে এখানকারই আরেকজন মানে ওনার, উনি এসে তোমাকে কটাক্ষ করে বললেন যে তুমি যেহেতু এখানে রেন্টেড থাকো, তাই তুমি কেন ছাদটাকে ব্যবহার করবে এবং এখানে কেন তুমি ফটোশুট করবে এবং ইন্টারভিউ দেবে। তুমি সেখানেও রুখে দাঁড়ালে।
এরকম প্রচুর অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে তুমি গেছো, এই ব্যাপারটা তুমি কিভাবে ডিল করলে একটু আমাদের দর্শকদেরও তুলে ধরো, তারাও তো এরকম প্রতিনিয়ত এরকম কিছু না কিছু ঘটনার সম্মুখীন হচ্ছে। আমার বাড়ির না সব সব জায়গায় কিছু না কিছু পজিটিভিটি পাবে তুমি। এখানে যেমন পজিটিভিটি পাবে, কারণ এই ঘরটায় বসে আমার মেয়ে পড়াশোনা করে, এটা দেখে মোটিভেটেড হয়। ওর লাইফেও অনেক কিছু গেছে, আমরা ফেস করেছি, দুজন মিলে ফেস করেছি। আমার বারান্দায় যাবে, পুরো সবুজ মনে হবে একটা জঙ্গলের মধ্যে আছো। ওখানে আমি গাছদের সঙ্গে কথা বলি, আমার বারান্দায় পায়রারা আসে, তারা খায়, তারা জল খায়। আমার উঠতে দেরি হলে তারা আমার এসি ওপরে আসে। হনুমান আসে ঘরে, হনুমান এসে খাওয়া দাওয়া করে। তা এই পজিটিভ ভাইবস এর মধ্যে আমি নিজেকে রাখি। তো তারপরে এরকম ঘটনাগুলো বাইরে আমাকে ফেস করতে হবে জানি, কিন্তু চুপ করে থাকার মেয়ে আমি নই। আজকে যেটা ছাদে হলো যে আমি রেন্টে থাকি, তাই ওপরে শুট করা যাবে না। একটা ছাদ, একটা বাড়ির ছাদ, সেটা সুন্দর। আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা কিন্তু আমরা আমাদের বাড়ি হিসেবেই মনে করি, এবং প্রত্যেকটা ফ্ল্যাট মেম্বাররা কিন্তু আমাদের একটা পরিবার। আমরা এক্সটেন্ডেড পরিবার হিসেবে যদি দেখি তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়। কিন্তু এখানে দেখলে যে এই বিভাজন করে দেওয়া হলো, আমি ওনার, তুমি রেন্টে থাকো। এই বিভাজন গুলো যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু মানুষ হীনমন্যতায় ভুগবে, এবং এই হীনমন্যতা কিন্তু একদিন আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে, গ্রাস করতে পারে। যে আমার ক্ষমতা নেই, আমি রেন্টে থাকি বলে আমাকে এইভাবে অসম্মান করা হবে। এমনকি আমি ভদ্রমহিলা দুজনেরই নাম জানি না, ওনারা মা মেয়ে। আমার কাজের দিদি একদিন ছাদে গেছে, তাকে বলা হয়েছে তুমি চোর, তুমি লেবু চুরি করেছো। তার লেবু চুরি করার সত্যি প্রয়োজন পড়ে না, কারণ সে গ্রাম থেকে এসছে, তার নিজের বাড়িতেই প্রচুর এসব গাছ ছিল। আর এখন আমাদের বাড়িতে লেবু থাকবে না এমন তো নয়, লেবু চুরি করবে। এবং বলা হলো যে, আমাকে এইমাত্র বলা হলো অনেকে গাছের ডাল ভাঙছে। তাহলে সেই হিসাবে যদি দেখতে হয় সত্যি একটা গাছের ক্ষতি হওয়া তো বড় ক্ষতি হবে, তারও তো প্রাণ আছে, তাহলে ছাদে সিসিটিভি বসানো উচিত, কোনো মানুষকে অপমান করা উচিত না। এবং আমার রেফারেন্সে যেহেতু তোমরা এসছো সেখানে, সেটা তোমাদেরও অপমান, এটা কিন্তু একটা মানহানি করা। এবং এটা মনে হয় সব ফ্ল্যাটের যারা দায়িত্বে আছেন, যারা সামলান পুরোটা, তাদের দেখা উচিত। এবং যখন ফ্ল্যাটে ঢোকো, তোমরা কমপ্লেক্স গুলোতে ঢোকো, তখন কিন্তু জিজ্ঞেস করা হয় যে কিসের জন্য ঢুকছো, তোমাদের ছবি তোলা হয়। তাহলে যদি এইসব রুলস এন্ড রেগুলেশন থাকে, তাদের কিন্তু ঠিক মতো বলে দেওয়া উচিত, এবং সেটা বলা উচিত সিকিউরিটি গার্ড বা অফিস থেকে। কোনো ফ্ল্যাট ওনার এইভাবে অপমান করতে পারে না। আমার মতো কিন্তু সবাই রুখে দাঁড়াতে পারবে না, আমার মতো চিৎকার করে সবাই বলতে পারবে না, আমার মতো চিৎকার করে সবাই বলতে পারবে না যে আপনি আমাকে অপমান করছেন। আমি কিন্তু মানহানির মামলাটা করতে পারি, আমি কিন্তু জিডি করতে পারি লোকাল থানায়, আপনি যেভাবে বললেন, কেননা ক্যামেরা অন ছিল। কিন্তু কি জানেন তো, সবসময় ওই শব্দ যেমন সৃষ্টি করে, শব্দ ব্রহ্ম, শব্দ দাবানলতা সৃষ্টি করে, ওপরে দাবানল সৃষ্টি হলো, কষ্ট হলো। যে ইন্টারভিউটা আমি খুব পজিটিভ ওয়েতে দিতে যাচ্ছিলাম, সেখানে মনে একটু লাগলো, কিন্তু এগুলো না অনেক আছে তো আমার জীবনে, সুতরাং আমার মলম লাগাতে বেশিক্ষণ লাগে না। কিন্তু সবাই এত স্ট্রং নয়, সবার লাইফে এত কিছু যায়নি, সবাই না এত কিছু ফেস করেনি বলে কিছু একটা ট্রিগার করলে সে আর মেনে নিতে পারে না। সেভাবে না, আমি ভাই আর এখানে ইন্টারভিউ দেব না, কিন্তু সেটা অন্যায়। অন্যায় যে করে সেটাও অন্যায়, অন্যায় যে সয় সেটাও অন্যায়। সুতরাং এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে আপনারাও চুপ করে মেনে নেবেন না, কারণ ভাড়া থাকা মানে এমন নয় আপনারা কারোর করুণাতে আছেন। ভাড়া থাকা মানে আপনি ভাড়াটা দিয়ে আছেন, এবং সেখানকার অধিকার তখন আপনার। ঝর্ণা, যেটা তুমি বললে অনেক পজিটিভ কথাই তো বললে, এবং যারা দেখছে তারা ইন্সপায়ার্ড হলো আমার মনে হয়। কিন্তু যারা ধরো মানে অলক্ষ্যে রয়েছে, যারা কথা বলতে পারে না, গুমড়ে মরে, তারা হয়তো তোমাকে কানেক্ট করতে চাইছে, পজিটিভ মানে জায়গা আসতে চাইছে, তারা কিভাবে তোমাকে কানেক্ট করবে, বা
এই এই যে মানে হার্ডলস গুলো তারা নিজের জীবনে ফেস করছে, যেরকমই হার্ডলস হয়ে থাকুক, সেটা মানে তারা চাইছে যে আমরা ওইখান থেকে বের হতে চাইছি, আমরা কথা বলবো। তো তুমি তাদেরকে কিভাবে মানে সলিউশন দিয়ে থাকো বা দিতে চাইবে? আমার মনে হয় এতদিন আমি আমার ব্যক্তিগত নাম্বার শেয়ার করিনি, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে কিছু মানুষ, কিছু মেয়ে কথা বলতে চায়, আমার কাছে এসেছে এমন অনেক ঘটনা। এমনকি ইন্টারভিউ নিতে এসে কেঁদে ফেলেছে একটি বাচ্চা মেয়ে, যে বাবা মাকে টর্চার করে, সেটা না আমার সহ্য হয় না। তখন আমি কিভাবে আছি সেটা আমি জানি। তা এই কথাগুলো হয়তো আমার কাছে একটা হোমলি ফিলিংস না পেলে সেটা শেয়ার করতে পারতো না। এবার ওই যে আমি বলি কি, আমার ভেতরে ভগবান বোধহয় মাতৃত্ব সত্তাটা বেশি দিয়েছে অন্য সত্তার থেকে, মানে সবকিছু তো ব্যালেন্স করে দেন ভগবান। যেমন আমি বলি যে আমরা তো একটা রেখা দেখি মানে সেটা ওয়ান ডাইমেনশন, তার মানে আমরা কিন্তু ওই ওয়ান ডাইমেনশনেই আছি। অনেকেই তাই জন্য ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু নিউটনের থার্ড ল যদি ভাবো তাহলে সব ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার হয়তো ঈশ্বর 4 ডাইমেনশন কি 5 ডাইমেনশনে আছে, সে কিন্তু সব দেখছে এবং সবকিছু ফিরে পেতে হবে। তাই আমি এখন যত বেশি ভালো কাজ করব, সেটা আমি তো ভোগ করবই, আমার সন্তান ভোগ করবে, এবং আমি যাদের সন্তান সম মনে করছি, আমার প্রিয়জন মনে করছি, তারা ভোগ করবে এবং পজিটিভিটি একটু হলেও ছড়াবে। তাই কারোর যদি মনে হয় যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে বা আমার সঙ্গে কথা বললে একটু ভালো লাগবে এবং সেটা পজিটিভ কথা, তাহলে 8240656164 এই নাম্বারে ফোন করবেন। তাহলে আপনারা যারা দেখছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতেই পারেন এবং এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন ঝর্ণার সাথে। ঝর্ণা আপনাদেরকে গাইড করবে আপনাদের জীবনে কি করা উচিত, কি করা উচিত না, কেননা সে নিজেও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে এবং আজকে সে একটা মানে স্বনামধন্য ব্যক্তিত্ব হিসেবে মানে সমাজে পরিচিতিও পেয়েছে। ঝর্ণা, আমাদের সাথে কথা বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকবেন। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।